আমি ডক্টর রূপম মুখোপাধ্যায়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইকোনমিক্স, কবি সুকান্ত মহাবিদ্যালয়, ভদ্রেশ্বর। আজকে আমি আমাদের এই ইগনোর যে BECC 103 ইন্ট্রোডাক্টরি ম্যাক্রো ইকোনমিক্স, সেই পোর্শনটা আজকে আমি পড়ানো শুরু করছি। এই যে প্রথম অংশটা ইন্ট্রোডাক্টরি ম্যাক্রো ইকোনমিক্সের, এটার যে ব্লক 1, তার যে ইউনিট 1, যেখানে আমাদের এই ম্যাক্রো ইকোনমিক্স বা সমষ্টিগত অর্থনীতির যে বেসিক ধারণাগুলি আছে, আমি আজকের এই ক্লাসেতে সেই বেসিক ধারণাগুলো সম্পর্কে আলোকপাত করব। আশা করব যে ছাত্রছাত্রীরা বিষয়টা মনোযোগ সহকারে শুনবে এবং এই ক্লাসের শেষের দিকে আমি আজকের যে ইউনিটটা আলোচনা হলো, সেই ইউনিট থেকে কি কি ধরনের প্রশ্ন, সম্ভাব্য প্রশ্ন হতে পারে, তারও একটা ধারণা ছাত্রছাত্রীদেরকে দেবে। যে কোনো বিষয় পড়ার আগেই আমাদের প্রথমে মনে রাখতে হয় বা বুঝতে হয় যে আমাদের এই বিষয়টি পাঠের উদ্দেশ্য কি, যেটাকে আমরা অনেক সময় বলি লার্নিং অবজেক্টিভস। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, সেই আলোচনাতে প্রথম যে বিষয়টা আমরা শিখব সেটা হচ্ছে এই যে ম্যাক্রো ইকোনমিক্স মানে সমষ্টিগত অর্থনীতি। এই সমষ্টিগত অর্থনীতি পাঠের গুরুত্ব কি। তারপরে আমরা জানবো যে ব্যষ্টিগত অর্থনীতি, যেটাকে আমরা অনেক সময় বলি মাইক্রো ইকোনমিক্স, সেই ব্যষ্টিগত অর্থনীতির সাথে এই সমষ্টিগত অর্থনীতির মূল পার্থক্যটা কোথায়। এরপর আমরা শিখব যে অর্থনীতিতে দু রকমের ধারণা আছে। একটা ধারণাকে বলা হয় স্টক এর ধারণা, আর একটা ধারণাকে বলা হয় প্রবাহবাচক ধারণা। ইংরেজিতে বলে স্টক কনসেপ্ট অ্যান্ড ফ্লো কনসেপ্ট। তো এই দুটো ধারণার মধ্যে মুখ্য তফাৎ কি, আমরা কিছু অর্থনৈতিক উদাহরণ সহকারে বিষয়টাকে জানার চেষ্টা করব। তারপরে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে অর্থনৈতিক প্রসার বা অর্থনৈতিক বৃদ্ধি। এটা বলতে আমরা কি বুঝি, কি কি বিষয় অর্থনৈতিক প্রসারকে প্রভাবিত করতে পারে ইত্যাদি। তারপর আমরা জানবো যে উৎপাদন সম্ভাবনা রেখা, এই বিষয়টা আসলে কি, উৎপাদন সম্ভাবনা রেখা কি, উৎপাদন সম্ভাবনা রেখা কিভাবে অঙ্কন করা হয়, উৎপাদন সম্ভাবনা রেখার উপরের বিন্দু, ভেতরের বিন্দু, তার কি অর্থ, এবং উৎপাদন সম্ভাবনা রেখা অর্থনৈতিক প্রসারের সাথে কিভাবে পরিবর্তিত হতে পারে। এরপর আমরা তিনটে বিশেষ বিষয় সম্পর্কে আলোকপাত করব। একটা হচ্ছে মুদ্রাস্ফীতি, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইনফ্লেশন। এই মুদ্রাস্ফীতি সম্পর্কে একটা প্রাথমিক ধারণা। তারপরে আমরা শিখব যে বেকারত্ব, আমাদের প্রত্যেকের দেশে বেকারত্ব একটা গুরুত্বপূর্ণ সমস্যা। আমরা জানার চেষ্টা করব যে এই বেকারত্বকে কি করে পরিমাপ করা যায়। এবং সবশেষে আমরা আরো একটা বিশেষ ধারণা শিখব, যেটাকে বলা হয় বিজনেস সাইকেল বা বাণিজ্য চক্র। এই প্রথমেই ক্লাসের শুরুতেই আমি স্পষ্ট করলাম যে আমরা আজকে যে ক্লাসটা করছি সেই ক্লাসে আমাদের মূল এই পাঠের মূল উদ্দেশ্যগুলো ঠিক। প্রথমে আমরা আসি যে সমষ্টিগত অর্থনীতি পাঠের গুরুত্ব কি। তো আমরা জানি যে সমষ্টিগত অর্থনীতি আসলে কোনো একটা দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বা বৈশিষ্ট্য নিয়ে পর্যালোচনা করে এবং ওই যে সমস্যাগুলি বা তার বৈশিষ্ট্যগুলি, সেগুলোকে কিভাবে আরো ভালো করা যায় বা কোনো সমস্যার সাথে কিভাবে মোকাবিলা করা যেতে পারে, তার জন্য সরকারি তরফে বা কেন্দ্রীয় ব্যাংকের তরফে কি কি নীতি গ্রহণ করা যেতে পারে, সেই সম্পর্কেও কিন্তু এই সমষ্টিগত অর্থনীতি আলোকপাত করে। সমষ্টি কথাটা থেকেই আমরা বুঝতে পারছি যে অনেকগুলি ছোট ছোট ইউনিটের সমষ্টি হলো সমষ্টিগত জায়গা। আমরা যখন মাইক্রো ইকোনমিক্স পড়ি, অর্থাৎ ব্যষ্টিগত অর্থনীতি পড়ি, তখন আমাদের মূল ফোকাস থাকে যে কোনো একজন ব্যক্তি ভোক্তা বা কোনো একজন ব্যক্তি উৎপাদক, তার বিভিন্ন রকম আচরণবিধি। কিন্তু যখন এই সমস্ত আচরণবিধিগুলোকে আমরা একত্রিত করে একটা দেশের সামগ্রিক অর্থে কি কি সমস্যা বা কি কি আচরণ, কি কি বৈশিষ্ট্য, এটা বোঝার চেষ্টা করি, তখন আমরা সমষ্টিগত অর্থনীতির কথা বলি। এখন এই সমষ্টিগত অর্থনীতিতে যখন আমরা একটা সামগ্রিক দেশের কথা বলছি, দেশের সমস্যার কথা বলছি, তখন দেশের সমস্যাগুলো কেমন হতে পারে এটা মনে রাখতে হবে যে কোনো দেশেরই যে মূল সমস্যা, তাকে আমরা মূলত তিনটি সমস্যাকে মূল সমস্যার জায়গা হিসেবে ভাবি। একটা জায়গা হচ্ছে দেশের অর্থনৈতিক প্রসার,
অর্থাৎ দেশটি কি রেটে গ্রো করছে, তার কিভাবে প্রসারিত হচ্ছে দেশের জাতীয় আয় বা সামগ্রিক উৎপাদনের পরিমাণ। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে দেশের কর্মসংস্থানের প্রকৃতি কেমন, অর্থাৎ দেশে বেকার সমস্যা কতটা তীব্র আকার ধারণ করে আছে। তৃতীয় যে জায়গা সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি, অর্থাৎ বাজারে নিত্য নৈমিত্তিক জিনিসপত্রের যে সাধারণ দাম স্তর সেটা কি হারে বৃদ্ধি পাচ্ছে। এই সবগুলোই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনকে ভীষণভাবে প্রভাবিত করে। একজন ব্যক্তির যেমন উদ্দেশ্য হচ্ছে তার সীমিত আয় দিয়ে সে কোন ধরনের দ্রব্য কতটা পরিমাণে কিনবে, এটা যখন আমরা কোনো ব্যক্তিগত অর্থনীতির আলোচনা করি তখন আমাদের ফোকাস হয়। কিন্তু যখন আমরা সমষ্টিগত অর্থনীতি আলোচনা করি তখন কিন্তু সামগ্রিকভাবে দেশের সমস্যাগুলোকে আমরা সামনে তুলে ধরি। এই প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন যে আমরা যখন কোনো একটা অর্থনীতি বলছি, অর্থনীতি দুই রকমের হতে পারে। একটা অর্থনীতিকে বলি আমরা বদ্ধ অর্থনীতি, আরেকটা অর্থনীতিকে আমরা বলি মুক্ত অর্থনীতি। বদ্ধ অর্থনীতি বলতে আমরা এমন ধরনের অর্থনীতিকে বোঝাই যে অর্থনীতি বিদেশের সাথে বাণিজ্য করে না। অর্থাৎ এই ধরনের অর্থনীতিগুলো অনেক ক্ষেত্রেই ভাবা যেতে পারে স্বয়ং সম্পূর্ণ। অর্থাৎ এই ধরনের অর্থনীতির ক্ষেত্রে কোনো রপ্তানি বা আমদানির বিষয় নেই। খুব স্বাভাবিক কারণেই এটা বলাই বাহুল্য যে এই ধরনের অর্থনীতি পৃথিবীতে প্রায় কোথাও নেই। প্রতিটি দেশই কোনো না কোনো ভাবে অপর কোনো দেশের ওপর আমদানি বা রপ্তানির ক্ষেত্রে খানিকটা হলেও নির্ভরশীল। তাই আমরা আসলে যে অর্থনীতি নিয়ে মানে পড়ি বা আমাদের যে দৈনন্দিন জীবনে যে অর্থনীতি আমরা দেখি, সেই অর্থনীতি কিন্তু মুক্ত অর্থনীতি। মুক্ত অর্থনীতি মানে সেই অর্থনীতি আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ করে, অর্থাৎ সে আমদানি করে, রপ্তানি করে, বিদেশিরা আমাদের দেশে ইনভেস্ট করেন, বিনিয়োগ করেন, আমাদের দেশের ব্যবসায়ীরা বা বিনিয়োগকারীরা বিদেশে গিয়ে ইনভেস্ট করেন। এরকম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যেটাকে আমরা বলি আন্তর্জাতিক বাণিজ্য, সেটা সম্পন্ন হয়। আর যখনই আমরা বদ্ধ অর্থনীতির কথা বলি সেখানে হয়তো অনেক ক্ষেত্রে অর্থনৈতিক প্রসার, বেকার সমস্যা, মুদ্রাস্ফীতি এই সমস্যাগুলো বড় আকার ধারণ করে। তার সাথেও মুক্ত অর্থনীতি হলে আরো একটি বিষয় সামনে চলে আসে, যেটা হচ্ছে যে সেই দেশের লেনদেন উদ্বৃত্তের ভারসাম্য বজায় আছে। এই আমি যে কটা কথা বলছি এই প্রত্যেকটি কথাই আমাদের পরবর্তী পর্যায়ে মানে আমাদের পরবর্তী ক্লাসগুলিতে আমরা আরো বিস্তৃত আকারে আলোচনা করব। কিন্তু আজকের ক্লাসে আমরা শুধুমাত্র বেসিক কনসেপ্টগুলো ছুঁয়ে যাব। তো সেই নিরিখে আমি আজকের ক্লাসেতে শুধুমাত্র প্রাথমিক ধারণাগুলো সবগুলো দেওয়ার চেষ্টা করছি। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো যে আমরা যখন কোনো সমষ্টিগত অর্থনীতির আলোচনা করি তখন সেই সমষ্টিগত অর্থনীতি বলতে কোনো একটা দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বা বৈশিষ্ট্যের কথা বলি, এবং এই সামগ্রিক অর্থনীতির যে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে কিভাবে নিরূপায় করা যায়, কিভাবে সেখান থেকে বেরিয়ে আসা যায়, তার জন্য কি কি নীতি গ্রহণ করা যায় সেই সম্পর্কে আমরা আলোকপাত করি। এবং এই ধরনের সমস্যাগুলো বলতে আমরা কিরকম ধরনের সমস্যা বলছি, দেশের জাতীয় আয়ের বৃদ্ধির সমস্যা যেটাকে আমরা অনেক সময় অর্থনৈতিক প্রসার বলি, তার সাথে বেকার সমস্যা, দেশের মুদ্রাস্ফীতির সমস্যা এবং অবশ্যই লেনদেন উদ্বৃত্তের সমস্যা। এগুলো আমাদের মূল ম্যাক্রো ইকোনমিক প্রবলেমস আমরা বলি, অর্থাৎ সমষ্টিগত অর্থনীতির মূল সমস্যা। এখন একটা ইন্টারেস্টিং অবজারভেশন সমষ্টিগত অর্থনীতির ক্ষেত্রে দেখা যায়, সেটা হচ্ছে যে এইরকম ধরনের সমষ্টিগত অর্থনীতিতে অনেক সময় এমনটা লক্ষ্য করা যায় যে প্রত্যেক ব্যক্তিরা তারা স্বতঃস্ফূর্তভাবে যখন কোনো একটা সিদ্ধান্ত নিজের ইচ্ছা মতো নেয়, এই সামগ্রিক প্রত্যেকের সিদ্ধান্তটাকে যখন যোগ করে যে আলটিমেট সিদ্ধান্তটাতে আমরা উপনীত হই, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই একটা বিরূপ প্রভাব সৃষ্টি করতে পারে অর্থনীতির ক্ষেত্রে। বিষয়টা আমি বিশদে বোঝানোর জন্য একটা উদাহরণের কথা হয়। আমার এই স্লাইডে উদাহরণটা দেখানো হয়েছে, যেটাকে আমরা অনেক সময় বলি মিতব্যয়িতার ধাঁধা। ধাঁধা বলতে কি বোঝাই, যে এমন একটা পাজল যেটা আমাদের সলভ করতে হবে। ধরে নেওয়া যাক যে ব্যাংকে সুদের হার বাড়বে, কোনো কারণে ব্যাংকে সুদের হার বাড়বে। তাহলে প্রত্যেক ব্যক্তি, ওই অর্থনীতিতে যতজন ব্যক্তি আছেন প্রত্যেক ব্যক্তির উদ্দেশ্য কি হবে, যে ওই অতিরিক্ত সুদ বাড়ার যে সুবিধা সেটা নেওয়ার জন্য তারা কি করতে চাইবেন, যে তারা তাদের সঞ্চয়ের পরিমাণকে বৃদ্ধি করতে চাইবেন। তাহলে একটা অর্থনীতির প্রত্যেক ব্যক্তি চাইবেন
পূর্বের তুলনায় একটু বেশি পরিমাণে সঞ্চয় করতে, কারণ সঞ্চয়ের উপর সুদের হার বেড়েছে। তাহলে আমাদের কি মনে হবে, যদি অর্থনীতির প্রত্যেকজন ব্যক্তি আগের তুলনায় বেশি বেশি করে সঞ্চয় করে, তাহলে অর্থনীতির সামগ্রিক সঞ্চয়ের পরিমাণ কি হওয়া উচিত? বৃদ্ধি পাওয়া উচিত। কিন্তু আখেরে তা হয় না। কেন হয় না? এটাই ধাঁধা। এটাকেই মিতব্যয়িতার ধাঁধা বলে। তো এই ধাঁধাটা কি করে রিজলভ হবে? দেখা যায় যে যখন প্রত্যেকজন ব্যক্তি তারা নিজেরা বেশি বেশি করে সেভিং করতে চাইছে, সঞ্চয় করতে চাইছে, তখন দেখা যায় অর্থনীতির সামগ্রিক সঞ্চয়ের পরিমাণ পূর্বাপেক্ষা কমে গেছে। অদ্ভুত না? এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে, প্রতি ব্যক্তি, আমি, তুমি, তোমরা সবাই ধরে নাও যে পূর্বের তুলনায় বেশি সঞ্চয় করতে চাইছো। তো তোমার যদি আয় প্রদত্ত থাকে, আয়ের পরিমাণটা ফিক্স থাকে, তাহলে তুমি যদি চাও সঞ্চয়ের পরিমাণকে পূর্বের তুলনায় বাড়াতে, তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে তোমার ভোগ ব্যয়ের পরিমাণ পূর্বাপেক্ষা হ্রাস পাবে। তাহলে আমারও ভোগ ব্যয় কমবে, তোমারও ভোগ ব্যয় কমবে। এভাবে অর্থনীতিতে যত ব্যক্তি আছেন প্রত্যেকেরই ভোগ ব্যয় পূর্বের তুলনায় হ্রাস পাবে। তাহলে প্রত্যেকের সঞ্চয় বৃদ্ধি পেলে আসলে যেটা ঘটলো, প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত ভোগ ব্যয়ের পরিমাণ কিন্তু হ্রাস পেবে। যদি সেটা হয়, তাহলে সামগ্রিক ভোগ ব্যয় কোন একটা অর্থনীতি, সেটা কমে যাবে। আমরা জানি কোন একটা দেশে যে জাতীয় আয়, সেই পরিমাপের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভোগ ব্যয়। আমরা পরবর্তীকালে এই আলোচনায় আসবো। যদি ভোগ ব্যয় সামগ্রিকভাবে কমে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? অর্থনীতিতে সামগ্রিক চাহিদা যে অর্থনীতিতে হয়, তার একটা পার্ট হচ্ছে ভোগ ব্যয়, একটা পার্ট হচ্ছে বিনিয়োগ ব্যয়, আরেকটি পার্ট হচ্ছে সরকার যদি থাকে অর্থনীতিতে, তাহলে সরকারের কিছু চাহিদা। তাহলে সামগ্রিক চাহিদাতে যদি ভোগ ব্যয়ের পরিমাণ কমে যায়, তাহলে সামগ্রিক চাহিদা কমে যাবে। তাহলে সামগ্রিক চাহিদা কমে গেলে সামগ্রিক যোগান কমবে। সামগ্রিক যোগান কমা মানেই হচ্ছে দেশের জাতীয় আয় হ্রাস পাবে। আর আমরা সবসময় জানি যে আয় যদি জাতীয় আয় হ্রাস পায়, তাহলে যেহেতু সঞ্চয় আয়ের উপর নির্ভরশীল, তাই দেশের জাতীয় সঞ্চয়ও কিন্তু হ্রাস পাবে। তাহলে এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করলাম, সরি, প্রত্যেক ব্যক্তি যখন পূর্বের তুলনায় অধিক পরিমাণে সঞ্চয় করতে চাইছেন, তখন দেশের সামগ্রিক সঞ্চয় কিন্তু হ্রাস পাচ্ছে। এটাকেই আমরা বলি মিতব্যয়িতার ধারণা। এর পরের যে অংশে আমরা আলোচনায় আসছি, সেটা হচ্ছে ব্যষ্টিগত অর্থনীতি এবং সমষ্টিগত অর্থনীতি, এর মধ্যে মূল পার্থক্য। আমরা সকলে জানি যে ব্যষ্টিগত অর্থনীতির মৌলিক একক যেগুলো আছে আর কি, যেমন পরিবার, ফার্ম, তাদের ব্যক্তিগত পছন্দের যে ধরন, সেটাই কিন্তু ওই অর্থনীতিতে আলোচিত হয়। এবং আমরা বোঝার চেষ্টা করি যে কিভাবে বিভিন্ন রকম অর্থনৈতিক শক্তির কারণে এই পছন্দের যে ধরন, তাতে পরিবর্তন আসে। যেমন আমরা উদাহরণস্বরূপ ভাবতে পারি যে কোনো ভোক্তা বাজার থেকে কি কি ধরনের দ্রব্য ক্রয় করবেন, তার যাতে উপযোগিতা সর্বোচ্চ হয়। এটা হচ্ছে একটা ব্যষ্টিগত অর্থনীতির সমস্যা। যদি বাজারে জিনিসপত্রের দামের পরিবর্তন ঘটে, অথবা ভোক্তার আয়ের পরিবর্তন ঘটে, অথবা ভোক্তার রুচি বা পছন্দের পরিবর্তন ঘটে, তাহলে ওই দ্রব্য ক্রয়ের পরিমাণ কিভাবে পরিবর্তিত হবে, তাও আমরা বোঝার চেষ্টা করি। অর্থাৎ ব্যক্তির পছন্দের ধরন বুঝি, এবং কোনো একটি অর্থনৈতিক শক্তি, যেমন এখানে আমি বলছি আয়ের পরিবর্তন, দামের পরিবর্তন, দ্রব্যগুলো, তার প্রভাবে তার কেনার কেমন পরিবর্তন ঘটবে, সেটাও আমরা বোঝার চেষ্টা করি। একইভাবে আমরা যদি প্রোডিউসার বিহেভিয়ার দেখি, অর্থাৎ উৎপাদকের আচরণ তত্ত্ব দেখি, তাহলে একজন ফার্মের কাছে ডিসিশন প্রবলেম দাঁড়ায় যে সে তার উৎপাদিত দ্রব্যের বাজার দাম কি নির্ধারণ করবে, যার ফলে কিনা তার মুনাফার পরিমাণ সর্বোচ্চ হবে। তাহলে এই যে আলোচনাগুলো, কোন একজন ব্যক্তি ভোক্তা বা ব্যক্তি উৎপাদক, তাদের যে মানে পছন্দ ম্যাক্সিমাইজেশন, তাদের যে পছন্দের বিবর্তন ঘটানোর এই যে প্রচেষ্টা, এবং সেগুলো কি কি বিষয় দ্বারা প্রভাবিত হয়, এই নিয়ে যে একটা সামগ্রিক আলোচনা, এইটাই হচ্ছে কিন্তু ব্যষ্টিগত অর্থনীতির মূল আলোচনা। আমি বলেছি যে সমষ্টিগত অর্থনীতির ক্ষেত্রে আমরা কোনো একটা দেশের সামগ্রিক যে অর্থনৈতিক পরিস্থিতি বা সামগ্রিক যে দেশের সমস্যা, এইগুলো কি করে মোকাবিলা করা যায়, সেই নিয়ে আমরা সমষ্টিগত অর্থনীতিতে আলোচনা করি।
আমি একটু আগেই বলেছি যে এই অর্থনীতি আলোচনার মূল বিষয়বস্তুগুলো হচ্ছে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করতে পারে, দেশে মুদ্রাস্ফীতি যে ঘটছে সেই মুদ্রাস্ফীতি ঘটার মূল কারণগুলো কি কি হতে পারে, বা আমাদের দেশে বেকার সমস্যা খুব তীব্র আকার ধারণ করেছে বিশেষত এই কোভিড পিরিয়ডের পর। তো সেই করোনা পরবর্তী সময়ে এই বেকার পরিস্থিতির উন্নয়নে আমাদের দেশের সরকার কি কি নীতি প্রণয়ন করতে পারে, এই সবই কিন্তু হচ্ছে সমষ্টিগত অর্থনীতির আলোচনার মূল বিষয়বস্তু। এই বিষয়টা একটু সহজে বোঝার জন্য আমি আরেকটা খুব সহজ উদাহরণ বলি, আমার ধারণা ছাত্রছাত্রীদের বুঝতে আরো সুবিধে হবে। আমরা অনেক সময় জঙ্গলে যাই না, জঙ্গল, একটা বড় জঙ্গল, সেখানে অনেক ধরনের গাছপালা আছে, অনেক প্রজাতির গাছপালা আছে। তা যদি তোমরা ধরে নাও ওই গোটা জঙ্গলটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স মানে সমষ্টিগত অর্থনীতি, এবং ওই জঙ্গলের মধ্যে প্রত্যেকটি উদ্ভিদ, প্রত্যেকটি গাছ, এক একটি গাছ হলো ব্যক্তিগত অর্থনীতি। তাহলে এক একটি ইউনিট, এক একটি গাছ, তাদের সমষ্টিগতভাবে আমরা যখন দেখি তখন সেটা হলো একটি জঙ্গল বা অরণ্য। তাহলে অরণ্য এখানে হচ্ছে সমষ্টিগত অর্থনীতির রূপক, আর প্রত্যেকটি উদ্ভিদ ওই জঙ্গলের মধ্যে তারা হচ্ছে ব্যক্তিগত অর্থনীতির উদাহরণ। এরপরে যে বিষয়টা আমরা আলোচনাতে আসবো, যেটা জানা খুব জরুরি, সেটা হচ্ছে স্টক এবং প্রবাহ, এই দুই ধরনের যে ধারণা অর্থনীতিতে আছে তার মধ্যে কি পার্থক্য। স্টক হলো এমন একটি ধারণা যা কোনো একটা নির্দিষ্ট সময়ে পরিমাপ করা হয়, অর্থাৎ এইটি বলার সময় আমাদের সময়ের পরিমাণটি উল্লেখ করার আলাদা করে প্রয়োজন নেই। কিন্তু প্রবাহ হলো এমন একটি ধারণা যেখানে প্রতি সময়ে ওইটির পরিস্থিতি কেমন সেটি আমাকে আলাদা করে পরিমাপ করতে হবে। অর্থাৎ প্রবাহবাচক ধারণা বলার ক্ষেত্রে সময়ের উল্লেখ অবশ্যম্ভাবী। আমরা উদাহরণস্বরূপ ভাবতে পারি যে কোনো ব্যক্তির সম্পদ, এটি হলো একটি স্টক বাচক ধারণা, কিন্তু ওই ব্যক্তির আয় বা ব্যয়ের যে পরিমাণ সেটি কিন্তু একটি প্রবাহবাচক। কোনো অর্থনীতিতে মূলধনের পরিমাণ কেমন সেটা কিন্তু একটা স্টক বাচক ধারণা, কিন্তু বিনিয়োগের পরিমাণ কত হচ্ছে এটি একটি প্রবাহবাচক ধারণা। প্রবাহবাচক ধারণা বলতে গেলে সেখানে সময় উল্লেখ করা খুব প্রয়োজন। যেমন আমি যদি জিজ্ঞেস করি তোমার আয় কত, তুমি আমাকে জিজ্ঞেস করবে আমার আয় কি মাসিক, দৈনিক, বাৎসরিক, কেমন আয় জানতে চাইছেন। অথবা আমি যদি প্রশ্ন করি যে পশ্চিমবঙ্গে ধান উৎপাদনের পরিমাণ কত, আমাকে প্রশ্ন করা হবে কোন বছর। এগুলো হচ্ছে সব প্রবাহবাচক ধারণা। উৎপাদন, আয়, ব্যয়, এগুলো সব প্রবাহবাচক ধারণা। এই পাশের যে চিত্রটা তোমরা স্লাইডে দেখছো সেখানে এই স্টক এবং প্রবাহবাচক ধারণার মধ্যে মূল পার্থক্যটিকে একটি ছবির মাধ্যমে দেখানো হয়েছে। দেখো একটি ট্যাপ দিয়ে জল পড়ছে, কল দিয়ে জল পড়ছে, একটি পাত্রর মধ্যে জল জমা হচ্ছে। এই যে জলটা জমা হয়েছে নীল রঙের, এই জলটি হচ্ছে স্টক। আর এই জলটি যে ঢুকছে, কি রেটে ঢুকছে সেটা হচ্ছে ইনফ্লো অফ ওয়াটার। ফ্লো মানে প্রবাহ। আবার হয়তো আমরা সেই ছোটবেলা অঙ্ক করতাম না যে ট্যাঙ্কে একটা ফুটো আছে যা দিয়ে জল বেরিয়েও যায়, আরেকটি ফুটো আছে যেখানে, আরেকটি জায়গা আছে যেখান থেকে জল ঢোকে। এখানে কিছু রেটে জল ঢুকছে, কিছু রেটে জল বেরোচ্ছে, কিন্তু আলটিমেটলি স্টক কি আছে সেটা হচ্ছে ওই বালতিতে জলের পরিমাণ। আর এই কল দিয়ে যে হারে জল পড়ছে এবং যে হারে জল বেরোচ্ছে এগুলো হচ্ছে সব প্রবাহ বাচক। এরপরে আমি যে বিষয়টাতে ঢুকবো আমাদের জেনে রাখা প্রয়োজন আলোচনার খাতিরে, সেটা হচ্ছে অর্থনৈতিক প্রসার। এটা বলতে আমরা কি বুঝি? অর্থনৈতিক প্রসার বা অর্থনৈতিক বৃদ্ধি এর অর্থ সাধারণভাবে কোনো দেশের স্থূল আভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির সময়ের সাথে মান পরিবর্তনের হারকেই অর্থনৈতিক প্রসার বলে। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, এই যে আপনি বলছেন স্থূল আভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি, এটা আবার কি? সাধারণভাবে কোনো দেশে সেই দেশের রাজনৈতিক সীমারেখার মধ্যে কোনো একটি নির্দিষ্ট সময়, সাধারণভাবে আমরা ধরে নিই 1 বছর সময়কালের মধ্যে, যে সকল অন্তিম পর্যায়ে দ্রব্য এবং সেবা সামগ্রী উৎপাদিত হয় তার যে মূল্য, সেই মূল্যের সমষ্টিকেই আমরা
গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা স্থূল আভ্যন্তরীণ উৎপাদন করি। অর্থাৎ একটা দেশে মোট কত পরিমাণে দ্রব্য সামগ্রী সেটি উৎপাদিত হয়েছে তার রাজনৈতিক সীমারেখার মধ্যে, সেটাই হচ্ছে ওই দেশের জিডিপি। এবার আমি এই জিডিপির সংজ্ঞা, তার ধারণা আরো বিশদে পরবর্তী ক্লাসগুলিতে আলোচনা করব। তখন ছাত্রছাত্রীদের কাছে এই ধারণাটা আরো স্পষ্ট হবে। সম্ভবত পরবর্তী ক্লাসেই এই আলোচনাটি হবে। তো আমাদের সাধারণভাবে আমরা ভাবতে পারি আমাদের দেশের রাজনৈতিক সীমারেখার মধ্যে আমরা যে সমস্ত দ্রব্য সামগ্রী, সেবা সামগ্রীগুলোকে প্রস্তুত করছি, সেগুলো সময়ের সাথে কিভাবে পরিবর্তিত হচ্ছে, কি হারে পরিবর্তিত হচ্ছে, এটাকেই আমরা সাধারণভাবে অর্থনৈতিক প্রসার বলছি। কিভাবে আমরা অর্থনৈতিক প্রসারকে পরিমাপ করব? দেখো, তার একটা সহজ উদাহরণ আমি স্লাইডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। ধরে নেওয়া যাক 2021 সালে আমাদের দেশের এই রাজনৈতিক সীমারেখার মধ্যে যে সমস্ত দ্রব্য সামগ্রী অন্তিম পর্যায়ে উৎপাদিত হয়েছে, যাকে আমরা জিডিপি বলছি, তার পরিমাণ মনে করো 100 একক ছিল 2021 সালে। 2022 সালে সেটা বেড়ে দাঁড়ালো 105 একক, অর্থাৎ 5 ইউনিট আমার উৎপাদনের পরিমাণটা বাড়লো। তাহলে আমরা জিডিপিকে কি করে পরিমাপ করব? জিডিপির পরিমাণ কি হবে? জিডিপির পরিমাণ হবে মানে ফাইনাল ইয়ারে যে উৎপাদন হয়েছে, অর্থাৎ 2022 সালে যে উৎপাদন হয়েছে মাইনাস 2021 সালে যে উৎপাদন হয়েছে ডিভাইডেড বাই 2021 সালের উৎপাদন। অর্থাৎ এখানে 2022 সালটা হচ্ছে কারেন্ট ইয়ার, 2021 সালটা হচ্ছে বেস ইয়ার। তাহলে আমাদের গ্রোথ মাপার উপায় কি? কারেন্ট ইয়ারের ভ্যালু মাইনাস বেস ইয়ারের ভ্যালু ডিভাইডেড বাই বেস ইয়ার। এবার সেটাকে 100 দিয়ে গুণ করলে আমরা শতাংশের আকারে প্রকাশ করতে পারি। তাহলে এক্ষেত্রে আমাদের কারেন্ট ইয়ারের জিডিপির ভ্যালু কত? 105। বেস ইয়ারের জিডিপির ভ্যালু কত ছিল? 100। তাহলে আমাদের ভগ্নাংশের যে লব হবে সেটা কত হবে? 105 মাইনাস 100 মানে 5। এইভাবে আমরা কোন একটা অর্থনৈতিক সম্প্রসারণ বা বৃদ্ধিকে পরিমাপ করি। এবার কোন একটা দেশে এই যে অর্থনৈতিক প্রসার ঘটবে, জিডিপি যে বাড়বে, সেটা কি কি কারণে জিডিপি এই বৃদ্ধি ঘটতে পারে? আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একটু কাশির কারণে হয়তো বারবার একটু ডিস্টারবেন্স আছে, আমি তার জন্য ক্ষমা প্রার্থী। তো কোন একটি দেশে এই যে অর্থনৈতিক প্রসার ঘটছে, এই অর্থনৈতিক প্রসার ঘটার পেছনে কি কি কারণ দায়ী হতে পারে, সেটা যদি আমরা এখন একটু আলোচনা করি। আমরা প্রত্যেকে জানি যে প্রত্যেক দেশে উৎপাদনের জন্য কিছু প্রয়োজনীয় উপকরণ লাগে। সেই উপকরণগুলো কি কি? জমি, শ্রম, বিভিন্ন রকমের খনিজ দ্রব্য, বিভিন্ন রকমের প্রাকৃতিক উপাদান, এগুলো সব দিয়ে উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন হয়। এবার যদি আমার দেশে এই উপাদানগুলি, আমরা যেগুলোকে বলছি উপকরণ, উৎপাদনের উপকরণ, সেই উৎপাদনশীল উপকরণগুলোর পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের উৎপাদন বাড়তে পারে। এই যে 100 থেকে 105 হলো 2021 থেকে 2022 সালে, এটা হওয়ার পেছনে কি কারণ হতে পারে? আমাদের দেশের যে রিসোর্স আছে, সেই রিসোর্সের পরিমাণ পূর্বের তুলনায় বেড়েছে, এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ কি হতে পারে? আমাদের কিছু রিসোর্স ছিল দেশে, কিছু উপকরণ, কিছু উপাদান ছিল, যাদেরকে আমরা সঠিকভাবে কর্মসংস্থান করতে পারিনি, তারা বেকার ছিল। তাদেরকে যদি আমরা কাজ দিতে পারি, তাহলে তারা ওই কাজকে আরো বেশি উৎপাদন করতে পারবে। তাহলে সবসময় যে আমাদের রিসোর্সের পরিমাণকেই বাড়তে হবে তা নয়। রিসোর্স গুলো যারা আইডল বসে আছে, অলস হয়ে বসে আছে, বেকার হয়ে বসে আছে, তাদেরকে যদি আমরা কাজের সুযোগে লাগাতে পারি, তাহলেও কিন্তু আমাদের এই উৎপাদনের পরিমাণ বাড়ার সুযোগ রয়েছে। তার ফলে অর্থনৈতিক প্রসার করতে পারে। তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আমার অর্থনীতিতে ধরে নিলাম যে সকলেই কাজ পেয়েছে, পূর্ণ কর্মসংস্থান আছে, এবং এটাও ধরে নিচ্ছি যে যে সমস্ত উপকরণগুলো কাজ করছিল তাদের কারোরই সংখ্যা বা পরিমাণ বাড়েনি, কিন্তু তাদের উৎপাদনশীলতা বেড়ে গেছে। অনেক সময় হয় না, একই কাজ বারবার পারফর্ম করতে করতে আমাদের, যেটাকে আমরা বলি লার্নিং বাই ডুইং, আমাদের কর্মদক্ষতা বাড়ে, আমরা কাজ আরো ভালোভাবে করতে শিখি। তো আমাদের আরো বেশি স্কিল ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে আমাদের প্রোডাক্টিভিটি এনহ্যান্সমেন্ট ঘটে। তো এই কারণগুলোর জন্য কিন্তু অর্থনৈতিক প্রসার সম্ভব হতে পারে।
যদি প্রযুক্তিগত উন্নয়ন ঘটে তাহলে কি হবে? একই পরিমাণ শ্রম, মূলধন এসব নিয়োগ করে আমরা আগের থেকেও বেশি উৎপাদন করতে পারবো, কারণ টেকনোলজির ইমপ্রুভমেন্ট ঘটেছে। সেটাও একটা কারণ হতে পারে। এছাড়া আমরা প্রত্যেকেই বলি যে কোনো দেশে যদি সঞ্চয়ের পরিমাণ বাড়ে, সঞ্চয় বাড়লে সেই সঞ্চয়ের মূল উদ্দেশ্য কি? এই সঞ্চয়গুলো বিভিন্ন বিনিয়োগকারীরা তারা বিনিয়োগের সময় ব্যাংক থেকে লোন নেন, আর্থিক প্রতিষ্ঠানগুলি থেকে লোন নিয়ে তারা বিনিয়োগ করেন। দেশে যত বিনিয়োগের পরিমাণ বাড়বে তত উৎপাদন বাড়বে। এবং সবশেষে দেশের জনসংখ্যাকে যদি আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি, তাহলেও কিন্তু অর্থনৈতিক প্রসার ঘটা সম্ভব। আমরা দেখব পৃথিবীতে যে সমস্ত দেশগুলিতে জনসংখ্যার চাপ খুব বেশি, সেই সমস্ত দেশগুলিতে অর্থনৈতিক উন্নয়নের মাত্রা তুলনামূলকভাবে কম। এর পরের যে ধারণাটা নিয়ে আমরা আলোচনা করব, সেই ধারণাটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা নাম থেকেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো উৎপাদনের সম্ভাবনার কথা বলা হয়েছে। বিষয়বস্তুটা কেমন? আমরা ধরে নিচ্ছি কোন একটা অর্থনীতিতে কেবলমাত্র দুটি দ্রব্যই উৎপাদন করা সম্ভব। একটি দ্রব্যের নাম এক্স, আরেকটি দ্রব্যের নাম হচ্ছে ওয়াই। অর্থনীতিতে এই দুটি দ্রব্য তৈরি করা সম্ভব, একটির নাম এক্স, একটির নাম ওয়াই। ধরে নাও আপাতত আলোচনার সুবিধের জন্য আর কোনো দ্রব্য তৈরি করছে না। বাস্তবিক ক্ষেত্রে কিন্তু অর্থনীতিতে অনেক ধরনের দ্রব্য সামগ্রী তৈরি হয়, কিন্তু আলোচনার সুবিধের জন্য আমরা ধরে নিচ্ছি যে অর্থনীতিতে মাত্র দুটো দ্রব্যই তৈরি হচ্ছে, এক্স এবং ওয়াই। এখন উৎপাদন সম্ভাবনা রেখা, রেখা মানে একটা কার্ভ। এই রেখা হচ্ছে এমন একটা রেখা যে রেখার উপর প্রত্যেকটা বিন্দু তোমাকে এটা বলে যে তুমি যদি কোন একটা নির্দিষ্ট পরিমাণ এক্স তৈরি করবে বলে ভাবো, তাহলে ওই পরিমাণ এক্স তৈরি করার পর যে রিসোর্স পড়ে থাকে তাই দিয়ে তুমি সর্বোচ্চ কতটা পরিমাণে ওয়াই উৎপাদন করতে পারবে। অর্থাৎ কোনো নির্দিষ্ট পরিমাণ এক্স উৎপাদনের সাথে সর্বোচ্চ কতটা পরিমাণে ওয়াই উৎপাদন সম্ভব, সেটাকেই আমরা উৎপাদন সম্ভাবনা রেখা বলি। এই উৎপাদন সম্ভাবনা রেখা হওয়ার সময় 5টা গুরুত্বপূর্ণ অনুমান খেয়াল রাখতে হবে। পরীক্ষায় ব্যাপারটা কিন্তু খুব জোর দিয়ে জিজ্ঞেস করে। 5টা বিষয়। কি কি বিষয়? প্রথম বিষয় হচ্ছে যে অর্থনীতিতে উপকরণগুলোর পরিমাণ কিন্তু স্থির আছে, অর্থাৎ উপকরণগুলোর পরিমাণ বাড়েও নি কমেও নি, উপকরণ আগেও যা ছিল পরেও তাই আছে, এরকম একটা পরিস্থিতি বজায় আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে সমস্ত উপকরণগুলোকে কিন্তু আমরা সম্পূর্ণভাবে উৎপাদনের কাজে নিয়োগ করতে পেরেছি, অর্থাৎ অর্থনীতিতে কোনো বেকার সমস্যা নেই, কোনো রিসোর্স আইডল বসে নেই, সবাইকে আমরা কাজ দিতে পেরেছি। তর্কের খাতিরে ধরে নাও যে এটা আমরা করতে পেরেছি অনুমান। তৃতীয় গুরুত্বপূর্ণ অনুমান হচ্ছে যে সমস্ত উপকরণই, যে কটা উপকরণ অর্থনীতিতে আছে তারা এক্সও বানাতে পারে আবার ওয়াইও বানাতে পারে। অনেক সময় এমন হয় না যে কোনো কোনো রিসোর্স আছে যারা সেক্টর স্পেসিফিক, মানে আমি যদি আজকে ইকোনমিক্সটা পড়াতে পারি, এই ইকোনমিক্স পড়ানো যদি একটা ইকোনমিক্সে মানে পড়িয়ে তার আউটপুট তৈরি করা, এটা যদি একটা উৎপাদন হয়, আরেকটা উৎপাদন যদি হয় যে সফটওয়্যারের কোনো একটা প্রোডাকশন করে, এই অর্থনীতি পড়ানোটা এক্স দিয়ে মাপছি আর সফটওয়্যারের উৎপাদনটাকে ওয়াই দিয়ে মাপছি, তাহলে আমি অর্থনীতি পড়াতে পারলেই সফটওয়্যার ডেভেলপ করতে পারবো তার কোনো মানে নেই। মানে আমার জ্ঞানের জায়গাটা, স্কিলটা হয়তো সেক্টর স্পেসিফিক ইকোনমিক্সের ক্ষেত্রে, কিন্তু এখানে ধরে নেওয়া হচ্ছে যে যে লেবার এক্স তৈরি করতে পারে সে ওয়াইও তৈরি করতে পারে, যে ক্যাপিটাল এক্স তৈরি করতে পারে সে ওয়াইও তৈরি করতে পারে, অর্থাৎ উভয় পরিমাণ দ্রব্যই কিন্তু অর্থনীতির সমস্ত রিসোর্স তৈরি করে। এর পরের অনুমানটি হচ্ছে যে উপকরণগুলোর যে কর্মদক্ষতা তার কোনরূপ পরিবর্তন ঘটেনি, অর্থাৎ উপকরণগুলো স্কিল ডেভেলপমেন্ট হয়নি, তাদের প্রোডাক্টিভিটি বাড়েনি, তাদের প্রোডাক্টিভিটি আগে গেছে তাই আছে। এবং সবশেষে ধরে নেওয়া হয়েছে যে উৎপাদন প্রযুক্তির মাত্রাটা স্থির আছে, অর্থাৎ কোনো টেকনোলজিক্যাল প্রগ্রেসও ঘটে। তা এই কটা 5টা অ্যাজাম্পশন খুব ক্রুশিয়াল যে উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটা রেখা, আমি দেখাবো পরের স্লাইডে কেমন দেখতে হবে, এমন একটা রেখা যে রেখার ওপরের যে কোনো একটা বিন্দু তুমি যদি নাও
তার থেকে দুটো পারপেন্ডিকুলার টানো দুটো অ্যাক্সিসের উপর, তাহলে কোন একটা নির্দিষ্ট পরিমাণ এক্স তৈরির জন্য ম্যাক্সিমাম কতটা তুমি ওয়াই তৈরি করতে পারো সম্ভব, এটা সে দেখায়। সাবজেক্ট টু দ্য কন্ডিশন, রিসোর্সের পরিমাণ স্থির আছে, রিসোর্স গুলো যেগুলো তুমি ব্যবহার করছো তারা সবাই ফুললি এমপ্লয়েড আছে, সবাইকে সব কাজ দেওয়া গেছে, প্রতিটি রিসোর্স দুই ধরনের দ্রব্য উৎপাদনে সমানভাবে সক্ষম, যে রিসোর্স গুলো আছে তাদের কর্মদক্ষতার কোনো পরিবর্তন ঘটেনি, এন্ড ফাইনালি উৎপাদন প্রযুক্তিও অপরিবর্তিত আছে। এই এতগুলো অনুমান থাকা অবস্থাতে আমরা যে কার্ভটা আঁকছি তার নাম হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। দেখো কার্ভটা কেমন দেখতে। এই চিত্রে আমি ছবির বাঁ দিকেতে এই কার্ভটা দেখানোর চেষ্টা করেছি, উৎপাদন সম্ভাবনা রেখা। এই যে এবি বলে যে কার্ভটা তুমি দেখতে পাচ্ছ সেই কার্ভটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। দেখো এখানে খুব সহজে তুমি বুঝতে পারছো, আমার কার্সারটা ফলো করলে হয়তো বুঝতে পারবে, এই যে এবি রেখাটি এটি একটি ঋণাত্মক ঢাল বিশিষ্ট রেখা। এই যে ঋণাত্মক ঢাল বিশিষ্ট রেখা এর অর্থ হচ্ছে যে আমি যদি কোনো একটি দ্রব্যের উৎপাদনকে বাড়াই তাহলে আরেকটি দ্রব্যের উৎপাদনকে কমাতে হবে। এই যে দুটো অ্যাক্সিস নেওয়া হয়েছে, দেখো হরাইজন্টাল অ্যাক্সিসেতে মেজার করা হচ্ছে এক্স মানে এক্স এর উৎপাদন, আর ভার্টিক্যাল অ্যাক্সিসেতে মেজার করা হচ্ছে ওয়াই মানে ওয়াই এর উৎপাদন। অর্থাৎ আমরা যদি এক্স এর উৎপাদনকে বাড়াতে চাই তাহলে কিন্তু আমাকে ওয়াই এর উৎপাদন কমাতে হবে। কেন কমাতে হবে? কারণ ওই যে অনুমানগুলো দেওয়া আছে, রিসোর্সের পরিমাণ ফিক্স, রিসোর্সের উৎপাদনশীলতা ফিক্স, টেকনোলজি চেঞ্জ হয়নি, সব রিসোর্স লাগানো হয়েছে। তার ফলে কি হয়েছে যে অর্থনীতিতে যেহেতু উপকরণের পরিমাণ ভীষণ সীমিত আর আগের অনুমানগুলো যেহেতু সব সত্যি, তাই আমি যদি একটার উৎপাদন বাড়াতে চাই তাহলে আমাকে আরেকটার উৎপাদন কমাতে হবে। অর্থাৎ এক্স উৎপাদনের সাথে ওয়াই উৎপাদনের একটা বিপরীতমুখী সম্পর্ক থাকবে। আমরা যদি ওয়াই কে বাড়াতে চাই এক্স এর উৎপাদন কমিয়ে ফেলতে হবে, যদি এক্স কে বাড়াতে চাই তাহলে ওয়াই এর উৎপাদন কমিয়ে ফেলতে হবে। এই যে এক্স এবং ওয়াই এর মধ্যে যেটা ঋণাত্মক সম্পর্ক উৎপাদনের ক্ষেত্রে, সেটা কি আমরা এ বি উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা কেন ঋণাত্মক ঢাল বিশিষ্ট হবে বোঝা গেল, কারণ একটা বাড়লে আরেকটা কমে, আর এই একটা বাড়লে আরেকটা কমেকে যদি আমরা গ্রাফে প্রকাশ করি লেখচিত্রের মাধ্যমে তাহলে তার ঋণাত্মক ঢাল বিশিষ্ট হওয়াই স্বাভাবিক। কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, একটা ঋণাত্মক ঢাল বিশিষ্ট রেখাতে একটা সরল রেখাও হতে পারে, বা সেটা মূল বিন্দু মানে ও, এখানে যে ও বলে যে পয়েন্টটি আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে চোখ রাখলে মূল বিন্দুর দিক থেকে উত্তল আকারের হতে পারে, মূল বিন্দুর দিক থেকে অবতল আকারের হতে পারে। তোমরা নিশ্চয়ই মাইক্রো ইকোনমিক্স পড়ার সময় নিরপেক্ষ রেখার ধারণা পেয়েছিলে, সেখানে ওই ও বলে যে অরিজিন সেখানে চোখ রাখলে নিরপেক্ষ রেখা কিন্তু মূল বিন্দুর দিক থেকে উত্তল প্রকৃতির দেখতে হবে। কিন্তু এখানে দেখো যে রেখাটি আমি এঁকেছি উৎপাদন সম্ভাবনা রেখা, সেটি মূল বিন্দুর দিক থেকে অবতল প্রকৃতির দেখতে। এখন প্রশ্ন হচ্ছে অবতল কেন? এই অবতল হবার মূল কারণ যেটা, সেটাকে আমরা বলি ইনক্রিজিং অপরচুনিটি কস্ট, অর্থাৎ ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের ধারণা। কি বোঝাতে চাইছি? আমরা যদি এক্স বাড়াই তাহলে আমাকে ওয়াই এর পরিমাণ কমাতে হবে, কিন্তু এটাও ঘটনা বাস্তবিক ক্ষেত্রে এমনটা দেখা যায় যে যেহেতু এক্স এবং ওয়াই পারফেক্ট সাবস্টিটিউটস নয়, তাই এক্স এর উৎপাদন আমি যখন প্রথমে 1 ইউনিট বাড়াই তখন যতটা ওয়াই কমাতে হয়, পরবর্তী ক্ষেত্রে এক্স এর উৎপাদন যদি আরো 1 ইউনিট বাড়াই তার থেকেও বেশি ওয়াই কমাতে হবে। অর্থাৎ এক্স এর প্রতি 1 ইউনিট করে উৎপাদন বাড়াতে থাকলে ওয়াই এর উৎপাদন যে কমাটা সেটা ক্রমশ বাড়তে বাড়তে থাকে। এই ঘটনাটাকে বলা হয় ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের ধারণা। এটা বাস্তবিক উৎপাদনের ক্ষেত্রে সত্যি হয়, কারণ এক্স এবং ওয়াই দুটি পারফেক্ট সাবস্টিটিউট নয়। দেখো এই ছবিতে আমি যখন 1 থেকে 2, দেখো আমি কার্সারে দেখানোর চেষ্টা করছি, যখন তুমি 1 থেকে 2-তে যাচ্ছ, এক্স এর উৎপাদন 1 থেকে 2-তে বাড়ছে, তখন দেখো এই ওয়াই এর উৎপাদন ফল করছে তুলনামূলকভাবে কম। আশা করি আমার কার্সারটা দেখা যাচ্ছে। কিন্তু যখন আমরা 2 থেকে 3-এ যাচ্ছি তখন দেখো ওয়াই এর উৎপাদনটা আরেকটু বেশি ফল করে গেছে। এটাই হচ্ছে ইনক্রিজিং অপরচুনিটি কস্টের ধারণা, এবং এইটা হয় বলেই উৎপাদন সম্ভাবনা রেখাকে মূল বিন্দুর দিক থেকে অবতল প্রকৃতির দেখা। তোমাকে এখানে শর্ট কোশ্চেন দিতে পারে যে উৎপাদন সম্ভাবনা রেখার আকৃতি কেমন, ঋণাত্মক ঢাল বিশিষ্ট কেন তুমি বললে, তারপর তোমার প্রশ্ন করতে পারে এটি অবতল কেন, তার পেছনে কি কারণ দায়ী? উত্তর হবে ইনক্রিজিং অপরচুনিটি কস্ট, ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের ধারণা। স্পষ্ট?
এরপরে আমরা যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখায় যে এবি বলে যে রেখাটি আঁকা হয়েছে, আমরা যদি অনুমানের সবগুলোকে সঠিক ভাবি যে সমস্ত রিসোর্স ফিক্সড আছে, সব রিসোর্সকে পূর্ণ কর্মসংস্থানে লাগানো হয়েছে ইত্যাদি ইত্যাদি, তাহলে আমরা এবি রেখার উপর যে কোনো একটা বিন্দুতে থাকতে পারি। এ বিন্দুতে থাকতে পারি, বি বিন্দুতে থাকতে পারি, আবার এ থেকে বি এর মধ্যে যে কোনো একটা বিন্দুতে থাকতে পারি। যেমন আমি এখানে ছবিতে দেখিয়েছি, আমরা এ বা বি এর মধ্যে একটা বিন্দুকে দেখো আমরা এখানে মার্ক করেছি ই বিন্দু বলে, আমরা ই বিন্দুতেও থাকতে পারি। ই বিন্দুতে থাকলে অর্থনীতিতে এক্স এর উৎপাদন কত হবে? এক্স জিরো। আমি যদি এক্স জিরো পরিমাণ এক্স উৎপাদন করি তাহলে তার থেকে ম্যাক্সিমাম আর কতটা ওয়াই তৈরি করা যাবে? ওয়াই জিরো। অর্থাৎ সাধারণভাবে আমরা কোনো অর্থনীতিতে এক্স এবং ওয়াই দুটোই অল্প অল্প করে তৈরি করি, ঠিক আছে? তো এটাই স্বাভাবিক পরিস্থিতি। কিন্তু যদি এমন হতো যে আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখার উপর এ বলে বিন্দুটাতে আছি, দেখো ছবিতে দেখানো হয়েছে এ বিন্দু গোল করে, যদি আমরা এই বিন্দুটাতে থাকতাম তাহলে কেমন হতো? এই বিন্দুতে দেখো এক্স এর উৎপাদন কিন্তু জিরো, তাই না? আমরা ছোটবেলা সেই জিওমেট্রি পড়েছিলাম। এ বিন্দু স্থানাঙ্ক দেখো, এক্স কোঅর্ডিনেটটা জিরো, তাহলে এই বিন্দুতে এই দেশটি কেবলমাত্র ও এ পরিমাণ ওয়াই তৈরি করছে, ও থেকে শুরু করে এ, এই পরিমাণ শুধুমাত্র ওয়াই তৈরি করছে, একটু এক্স তৈরি করছে না। তাহলে আমরা কি বলবো? দেশটি বিশেষায়ন করছে। কিসে বিশেষায়ন করছে? ওয়াই উৎপাদনে বিশেষায়ন করছে। অর্থাৎ দেশটি একটু এক্স তৈরি করছে না, তার যত রিসোর্স আছে সব দিয়ে সে শুধু ওয়াই তৈরি করছে। আমরা পরবর্তীকালে দেখবো যখন আন্তর্জাতিক বাণিজ্য করবো তখন এরকম সম্পূর্ণ বিশেষায়নের একটা ব্যাপার আসে। সম্পূর্ণ বিশেষায়ন মানে আমি একটা দ্রব্য একটুও তৈরি করবো না, শুধু আরেকটা দ্রব্য তৈরি করবো। এটা একটু ঝুঁকিবহুল অনেক ক্ষেত্রে, কারণ আমি একটুও তৈরি করবো না মানে ওই দ্রব্যটা হয়তো আমি ভাবছি অন্য কোনো একটি দেশের সাথে বাণিজ্য করে ওই দ্রব্যটা নিয়ে আসবো, কারণ ওই দ্রব্যটা তৈরি করতে আমার বেশি খরচা হয়। তাই আমি ওয়াইটা হয়তো ভালো তৈরি করি, তাই আমি ওয়াইতে কনসেন্ট্রেট করি, এক্সটা ওই দেশ থেকে ইম্পোর্ট করে আনবো, তার বদলে আমি একটু বেশি ওয়াই তৈরি করে সেটাকে এক্সপোর্ট করবো, এমন ধারণা হতে পারে অনেক। তাই এই বিন্দুটাকে আমরা বলি সম্পূর্ণ বিশেষায়নের বিন্দু। এখানে কোন দ্রব্যে সম্পূর্ণ বিশেষায়ন হচ্ছে? ওয়াই দ্রব্য। আবার একইভাবে দেখো আমরা যদি বি বিন্দুতে আসি, ছবিতে দেখো দেখানো হয়েছে বি বিন্দু। এই বি বিন্দুতে কিন্তু আমরা একটুও ওয়াই তৈরি করছি না, আমাদের যত রিসোর্স আছে এই সব কিছু দিয়ে আমি শুধুমাত্র এক্স তৈরি করছি। তাহলে এক্ষেত্রে বি বিন্দুটিকে আমরা কি বলবো? আবার একটি সম্পূর্ণ বিশেষায়নের বিন্দু, কিন্তু এখানে সম্পূর্ণ বিশেষায়ন হচ্ছে এক্স দ্রব্য। অর্থাৎ আমরা এই বিন্দুতেও থাকতে পারি, বি বিন্দুতেও থাকতে পারি, এ থেকে শুরু করে বি এর মধ্যে, কিন্তু এ বি রেখার ওপরে যে কোনো বিন্দুতে থাকতে পারি। কিন্তু যদি কোনো কারণে আমরা এ বি রেখার ভেতরের কোনো বিন্দুতে থাকি, যেমন ধরো এই ছবিতে দেখানো হয়েছে সি বিন্দু যদি হয়, তাহলে কি ঘটবে? দেখো সি বিন্দুর সাপেক্ষে, যদি সি বিন্দু দেখো, সি বিন্দুর সাপেক্ষে এক্স এর উৎপাদন কত হওয়ার কথা? এক্স ওয়ান। আর ওয়াই এর উৎপাদন কত হওয়ার কথা? ওয়াই জিরো। তাহলে যদি তুমি ওয়াই জিরো পরিমাণ ওয়াই তৈরি করো, তাহলে অর্থনীতিতে বাকি যা রিসোর্স আছে তাই দিয়ে ম্যাক্সিমাম কতটা এক্স তৈরি করা সম্ভব সেটা তো আমার উৎপাদন সম্ভাবনা রেখাতে দেখলে বোঝা যাচ্ছে এক্স জিরো। আমি যদি ওয়াই জিরো পরিমাণ ওয়াই তৈরি করি তাহলে আমার কাছে আর যা রিসোর্স পড়ে থাকে তাই দিয়ে আমি ম্যাক্সিমাম কতটা এক্স তৈরি করতে পারবো সেটা আমি এই ছবিতে দেখতে পাচ্ছি এক্স জিরো। কিন্তু সি বিন্দুতে থাকলে আমি কতটা এক্স তৈরি করছি? এক্স ওয়ান। তাহলে আমি কম তৈরি করছি না, তাহলে আমি নিশ্চয়ই কিছু রিসোর্সকে সঠিকভাবে কাজে লাগাতে পারছি না, তাই এক্স এর উৎপাদন কম হচ্ছে। তাই সি বিন্দুতে থাকাটা খুব ভালো একটা জায়গা নয়। সি বিন্দুতে থাকলে আমাদের মনে হচ্ছে যে অর্থনীতিতে কোনো না কোনো ভাবে বেকার সমস্যা কিন্তু রয়েছে। অর্থনীতিতে বেকার সমস্যা থাকার কারণে কিন্তু এই সমস্যাটা তৈরি। অর্থাৎ সি বিন্দুতে থাকলে আমরা সবসময় চেষ্টা করবো ই এর দিকে যেতে। আবার একইভাবে আমি যদি ডি বিন্দুর কথা ভাবি, দেখো ডি বিন্দুটা কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের একটা বিন্দু। সেক্ষেত্রে আবার লক্ষ্য করো ডি বিন্দুর সাপেক্ষে ওয়াই জিরো উৎপাদনের সাথে এক্স তৈরি হচ্ছে কতটা? এক্স টু। এক্স জিরোর থেকেও বেশি, এক্স টু। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কি এটা সম্ভব? সম্ভব নয়। আমরা ওয়াই জিরো ওয়াই তৈরি করলে ম্যাক্সিমাম কতটা এক্স তৈরি করতে পারি? এক্স জিরো। কিন্তু ডি বিন্দু বলছে সে ওয়াই জিরো ওয়াই তৈরি করছে, তার সাথে আবার এক্স টু পরিমাণ এক্সও তৈরি করতে চাইছে। এটা কি বাস্তবিকভাবে সম্ভব? ফিজিবল? ফিজিবল নয়। তাই উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের কোনো বিন্দুতেও আমরা থাকবো না। সেটা কি প্রকাশ করবে? যে উৎপাদন সম্ভব নয়। উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরের কোনো বিন্দুতেও আমরা থাকতে চাই না।
কারণ সেটা কি রিপ্রেজেন্ট করে? বেকার সমস্যা আছে। তাহলে আমরা সবসময় কি চাই? উৎপাদন সম্ভাবনা রেখার উপরের কোনো বিন্দুতে থাকবে। সেই বিন্দুটা যদি এ বা বি এর মতো বিন্দু হয়, তাহলে সেগুলো সম্পূর্ণ বিশেষায়নের বিন্দু হয়ে যায়, কখনো ওয়াই এর ক্ষেত্রে, কখনো এক্স এর ক্ষেত্রে। আর যদি ই বিন্দু হয়, এটাই একটা স্বাভাবিক পরিস্থিতি, যেখানে অর্থনীতির দুটো দ্রব্যই কিছুটা কিছুটা করে পরিমাণে উৎপাদন করছে। এরপরের যে বিষয়টা আমি একটু ছুঁয়ে যেতে চাই, এটা নিয়ে আমরা বিস্তৃত পরে আলোচনা করব, পরের ক্লাসে আমাদের সিলেবাসে আছে, করতে হবে, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতির ধারণা। মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায়? স্বাভাবিকভাবেই যদি বাজারে জিনিসপত্রের দাম বাড়ে আর সেই অনুযায়ী যদি আমাদের আয় না বাড়ে, তাহলে কি ঘটবে? যে অর্থ, যে পরিমাণ অর্থ আমার কাছে আছে, জিনিসপত্রের দাম বাড়লে আমি এখন সেই অর্থ দিয়ে আর আগের মতো জিনিস কিনতে পারবো না। তাহলে মুদ্রাস্ফীতি ঘটলে কি হয়? অর্থের যে ক্রয় ক্ষমতা সেটা কিন্তু হ্রাস পায়। অর্থাৎ মুদ্রাস্ফীতি আমাদের জীবনযাত্রার মানকে অনেক ক্ষেত্রে হ্রাসের কারণ, আরেকটাকে বলা হয় প্রত্যাশার কারণ। এখন চাহিদা বৃদ্ধির কারণটা কি? যদি ধরে নিই কোনো অর্থনীতিতে ধ্রুপদী অর্থনীতিবিদ যারা, ক্লাসিক্যাল ইকোনমিক্স যারা ছিলেন, তারা এমন বলতেন, যদি অর্থনীতিতে হঠাৎ অর্থের যোগান বেড়ে যায়, তাহলে কি হবে? প্রতি লোকের হাতে এখন বেশি বেশি করে টাকা চলে আসবে, তারা তখন সেই অতিরিক্ত অর্থ নিয়ে বাজারে দৌড়বে বেশি করে জিনিসপত্র কিনতে। তাহলে টু মেনি মানি উইল চেজ টু ফিউ গুডস, অল্প সংখ্যক দ্রব্য কেনার জন্য অনেক অর্থ দৌড়বে। ফলস্বরূপ কি হবে? দ্রব্যের বাজারে অতিরিক্ত চাহিদা সৃষ্টি হবে। এই যখন অতিরিক্ত চাহিদার সৃষ্টি হয়, আমরা এটাকে অর্থনীতিতে বলি ইকোনমি ইজ হিটিং। হিটিং মানে অতিরিক্ত চাহিদার সমস্যা তৈরি হচ্ছে। তাহলে এই সময় কি হবে? দ্রব্য সামগ্রীর দাম বাড়তে থাকবে। এইভাবে অর্থনীতিতে চাহিদা বৃদ্ধির কারণে যখন দ্রব্য সামগ্রীর সাধারণ দাম স্তর বৃদ্ধি পেয়ে যায়, তখন আমরা তাকে বলি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আরেকটি কারণে মুদ্রাস্ফীতি হতে পারে, সেটা হচ্ছে যদি অপ্রত্যাশিতভাবে কোনো দ্রব্যের যোগান হ্রাস ঘটে অর্থনীতি, এগ্রিগেট সাপ্লাই কমে যায়, সামগ্রিক যোগান কমে যায়, এবং তার কারণ হচ্ছে যদি উপকরণগুলির কর্মদক্ষতা না বেড়ে তাদের দাম কোনো কারণে বেড়ে। যেমন ধরা যাক যে হঠাৎ করে খুব বন্যা হলো এবং তার ফলে কার্পাস চাষের খুব ক্ষতি হলো, তাহলে কার্পাস তন্তু উৎপাদন ব্যাহত হলো, তার ফলে বাজারে এই মুহূর্তে কার্পাস তন্তুর যে সাপ্লাই সেটা অনেক কমে গেল। তার ফলে কি হবে? যে কার্পাস তন্তুগুলো এখন কার্পাস বয়ন শিল্পে আসছে, সেগুলোর জন্য যারা উপকরণের যোগানদাতা তারা বেশি দাম ধার্য করতে থাকবে, কারণ বাজারে কার্পাস এর সাপ্লাই কম আছে, তন্তুর সাপ্লাই কম আছে। ফলস্বরূপ কি ঘটবে? উপকরণের দাম বাড়বে, প্রতি ইউনিট তন্তুর দাম এখন পূর্বের তুলনায় অনেক বেড়ে যাবে। তো ফলস্বরূপ এখন ওই তাঁত যে শিল্প, কার্পাস বয়ন শিল্প, তাদেরকে এখন বেশি দামে কাঁচামাল কিনতে হবে। তারা কি চাইবে? তাদের মুনাফা মার্জিন যাতে অপরিবর্তিত থাকে। তাহলে তাদের যদি এখন উপকরণ বেশি দামে কিনতে হয়, তাহলে তারা তাদের মুনাফার পরিমাণটাকে অপরিবর্তিত রাখার জন্য তারা কি করবে? তাদের যে বিক্রয়জাত দ্রব্যের যে দাম, সেটার দামটাকে তারা একটু বাড়িয়ে দেবে। তাহলে উপকরণের দাম বেড়ে অ্যাজ ইফ দ্রব্যের দামকে ধাক্কা দিয়ে বাড়িয়ে দেবে। এটাকে আমরা অনেক সময় ইংরেজিতে বলি কস্ট পুশ ইনফ্লেশন। পুশ মানে ধাক্কা, ডিমান্ড পুল অতিরিক্ত চাহিদা দামকে টেনে তোলে চাহিদা বৃদ্ধির জন্য, আর কস্ট পুশ হচ্ছে যোগান হ্রাস জনিত কারণ, যেটা এই উপকরণের দাম বৃদ্ধি জনিত কারণে হতে পারে। আমরা 1970 সালে দেখেছি যখন তৈল সংকট দেখা দিয়েছিল 1970 সালে, তখন কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম অভূতপূর্বভাবে বৃদ্ধি পায় এবং তার প্রভাবে কিন্তু এই ধরনের যোগান হ্রাস কারণ জনিত মুদ্রাস্ফীতি দেখা যায়। অর্থাৎ চাহিদা আর যোগানের ভারসাম্যে তো একটা অর্থনীতিতে ভারসাম্য থাকে। তাহলে যদি হঠাৎ চাহিদাটা বেড়ে যায়, যোগান না বাড়ে, তাহলেও অতিরিক্ত চাহিদা তৈরি হতে পারে। আবার যদি যোগানটা হঠাৎ কমে যায়, চাহিদা অপরিবর্তিত থাকে, তাহলেও কিন্তু অতিরিক্ত যোগান চাহিদা তৈরি হতে পারে। দুটো ক্ষেত্রেই কিন্তু জিনিসপত্রের দাম বাড়ে। তৃতীয় যে কারণটা, সেটা হচ্ছে অনেক সময় আমরা প্রত্যাশা করি যে মুদ্রাস্ফীতি হতে চলেছে, আর এই প্রত্যাশা অনেক সময় কিন্তু মুদ্রাস্ফীতি অ্যাকচুয়ালি ঘটাতে সাহায্য করে। এটা একটা অদ্ভুত ব্যাপার, আমরা এটাকে ইংরেজিতে বলি ইনফ্লেশনারি এক্সপেকটেশন। তো আমরা যদি দেখি যে গত বছর 3% রেটে ইনফ্লেশন হয়েছে, তো আমার মনে হবে যে তাহলে এবছরও বোধহয় 3% রেটে ইনফ্লেশন হবে। আমি যদি শুধু গত বছরের ডেটাটা থেকে এবছরে কি ইনফ্লেশন হবে এটা বোঝার চেষ্টা করি,
এটাকে অনেক সময় বলে অ্যাডাপটিভ এক্সপেকটেশন, মানে জাস্ট ইমিডিয়েট পাস থেকে আমি কোনো তথ্য সংরক্ষণ করছি। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমি গত বছরের তুলনায় এই বছরেতেও ভাববো 3% রেটে ইনফ্লেশন হবে, তাহলে আমি কি করব, মালিক পক্ষের উপর চাপ দেবো আমার মাইনে 3% বাড়াতে হবে, না হলে কিন্তু আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং এক রাখা যাবে না। মালিক পক্ষের উপর যদি সেই চাপ খুব তীব্র হয়, মালিক পক্ষ আমার মাইনে 3% রেটে বাড়াতে বাধ্য হবে, তাহলে তারাও জিনিসপত্রের দাম 3% রেটে বাড়িয়ে দেবে, কারণ তারাও দেখবে যে যদি এদের মাইনে বাড়াতে হয় তাহলে আমার মুনাফা মার্জিন অপরিবর্তিত রাখতে গেলে জিনিসের দাম বাড়াতে হবে। তাহলে অ্যাকচুয়ালি আমার ইনফ্লেশনারি এক্সপেকটেশন কিন্তু অ্যাকচুয়াল ইনফ্লেশন ঘটাতে সহায়তা করবে। আমরা এই বিষয়টি বিশদে পরে আলোচনা করব, মুদ্রাস্ফীতি নিয়ে আমাদের একটা আলাদা চ্যাপ্টারই পড়তে হবে। আমি আজকে সাধারণ ধারণার মধ্যে এইটুকু শুধু ধারণা দিয়ে রাখলাম। এরপরে যে বিষয়টা একটু ছুঁয়ে যাব সেটা হচ্ছে বেকারত্বের পরিমাপ। আমরা জানি বেকার, যাদের কর্মসংস্থান নেই। এবার এই বেকারত্বের পরিমাপের ক্ষেত্রে তিনটে ধারণা জানা খুব দরকার। একটা হচ্ছে কোন একটা অর্থনীতির শ্রম শক্তি। শ্রম শক্তি বলতে আমরা কি বুঝি? শ্রম শক্তি বলতে আমরা বুঝি যে অর্থনীতিতে কর্মরত যারা আছেন তাদের সংখ্যা কত, প্লাস অর্থনীতিতে বেকারদের সংখ্যা কত। এই যোগফলটা হচ্ছে কোনো অর্থনীতির শ্রম শক্তি। তারা কাজ খুঁজছেন কিন্তু কাজ পাননি, বেকার, এরা হচ্ছে শ্রম শক্তি। এবার বেকারত্বের হার বলতে বোঝাচ্ছে যে বেকার সংখ্যা বাই শ্রম শক্তি, এটাকে যদি আমি পার্সেন্টেজ আকারে প্রকাশ করি, অর্থাৎ মোট শ্রম শক্তির যত পার্সেন্ট বেকার আছে সেই রেটটাকে আমরা বলছি আনএমপ্লয়মেন্ট রেট বা বেকারত্বের হার। আর শ্রমশক্তি অংশগ্রহণের হার, এটাকে আমরা অনেক সময় ইংরেজিতে বলি লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। এটার অর্থ হচ্ছে যে প্রাপ্তবয়স্ক যে জনসংখ্যা, যারা কাজের উপযুক্ত হওয়ার কথা, তাদের মধ্যে কত পার্সেন্ট শ্রমশক্তিতে আছে, এইটার যে পার্সেন্টেজ, সেটাকে আমরা শ্রমশক্তি অংশগ্রহণের হার, অর্থাৎ শ্রমশক্তি ডিভাইডেড বাই প্রাপ্তবয়স্ক জনসংখ্যা হোল ডিভাইড ইন্টু 100, এই যে ব্যাপারটা, এটাকে আমরা লেবার ফোর্স পার্টিসিপেশন রেট বা শ্রমশক্তি অংশগ্রহণের হার বলে থাকি। একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা পরে আলোচনা করব, এখন শুধু ছুঁয়ে যাচ্ছি বিষয়টা, যে কোনো একটা দেশের মুদ্রাস্ফীতির হারের সাথে বেকারত্বের হারের কিন্তু একটা বিপরীত সম্পর্ক অনেক ক্ষেত্রে স্বল্পকালে দেখতে পাওয়া যায়, স্বল্পকাল। এবং এই সম্পর্কটাকে আমরা অনেক সময় ফিলিপস কার্ভ বলি, ফিলিপস কার্ভ। আমরা যদি একটা এগ্রিগেট সাপ্লাই কার্ভের কথা ভাবি, সামগ্রিক যোগান রেখা, একদিকে দাম একদিকে পরিমাণ মাপছি, একটা যোগান রেখা আমরা জানি ধনাত্মক ঢাল বিশিষ্ট, তার উপর যদি আমি যে কোনো একটা বিন্দু থেকে আরেকটি বিন্দুতে যাই, তাহলে কি হবে, একই সাথে দামও বাড়বে, উৎপাদনের পরিমাণও বাড়বে। উৎপাদনের পরিমাণ বাড়া মানে হচ্ছে বেকার সমস্যা কমা, আর দাম বাড়া মানে হচ্ছে মুদ্রাস্ফীতি হবে। তাহলে মুদ্রাস্ফীতির সাথে বেকারত্বের পরিমাণ কমা কিন্তু একটা, বেকারত্বের পরিমাণের কিন্তু একটা ঋণাত্মক সম্পর্ক রয়েছে। এটাকে আমরা অনেক ক্ষেত্রে ফিলিপস রিলেশন বলি। আজকে শেষ যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাণিজ্য চক্র। আমি প্রথমেই বলেছিলাম আজকের ক্লাসের শুরুতে যে এই ম্যাক্রো ইকোনমিক্স বা সমষ্টিগত অর্থনীতি আলোচনার ক্ষেত্রে মূল যে বিষয়টা, একটা বদ্ধ অর্থনীতির ক্ষেত্রে তো মূলত তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্রে। এক হচ্ছে অর্থনৈতিক প্রসার, দুই হচ্ছে মুদ্রাস্ফীতির হার, তিন হচ্ছে বেকারত্বের পরিমাণ। এই তিনটে বিষয়কেই যদি আমরা একটা ছবি দিয়ে ধরতে চাই, বাণিজ্য চক্র হচ্ছে তার একটা আইডিয়াল ফিগার। এই ছবিতে প্রথমে যেটা লক্ষণীয়, বাণিজ্য চক্রটা আঁকা হচ্ছে কিভাবে। বাণিজ্য চক্র আঁকার জন্য দুটি অ্যাক্সিস দেওয়া হয়েছে। ভার্টিক্যাল অ্যাক্সিসেতে মেজার করা হচ্ছে প্রকৃত জিডিপি, রিয়েল জিডিপি, আর হরাইজন্টাল অ্যাক্সিসেতে মেজার করা হয়েছে সময়, অর্থাৎ সময়ের সাপেক্ষে কোন একটি দেশের প্রকৃত জিডিপি কিভাবে পরিবর্তিত হয় তার একটা ছবি এখানে দেখানো হয়েছে। এবার আমরা অনেক সময় স্ট্যাটিস্টিক্সে পড়ি যে এক্স এবং ওয়াই, এক্স এর এক একটা ভ্যালুর জন্য ওয়াই এর এক একটা ভ্যালু কত, অর্থাৎ এক একটা সময় এখানে প্রকৃত রিয়েল জিডিপি কত। এগুলোকে যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে একটা স্ক্যাটার প্লট তৈরি হতে পারে, এবং সেখান থেকে যদি আমরা একটা বেস্ট ফিটেড লাইন ড্র করি, যেটাকে আমরা অনেক সময় স্ট্যাটিস্টিক্সে বলি ট্রেন্ড লাইন, ট্রেন্ড, অর্থাৎ প্রকৃত জিডিপির যদি একটি ট্রেন্ড রেখা, প্রকৃত জিডিপি কি হারে বৃদ্ধি পাচ্ছে তার যদি একটি ট্রেন্ড রেখা আঁকি, তাহলে সেই ট্রেন্ড রেখাটি দেখো ছবিতে লাল রঙের একটা স্ট্রেট লাইন দিয়ে ইন্ডিকেট করা হয়েছে। এই রেখাটি হচ্ছে প্রকৃত ট্রেন্ড রেখা, লাল রঙের যেটা আঁকা হয়েছে। আর অ্যাকচুয়ালি রিয়েল জিডিপি অর্থনীতিতে যেভাবে মুভ করে সেটা হচ্ছে এই ওঠানামা, ওঠানামা।
আমরা বলি না ব্যবসায় ওঠানামা ওঠানামা আছে। তো প্রকৃত ক্ষেত্রে কখনো অর্থনৈতিক পরিস্থিতি খুব ভালো থাকে, আবার কখনো অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপও হয়, আবার সেটা ভালো দিকে যায়। এরকম অর্থনীতিতে ওঠানামা চলতেই থাকে। তাহলে প্রকৃত জিডিপির যে পরিবর্তন ঘটে সেটাই ব্ল্যাক এই যে ওঠানামার রেখাটা সেইটা দিয়ে দেখানো আছে, যেমন ছবিতে দেখাচ্ছি কার্সার দিয়ে, এই ওঠানামার জায়গাটা দিয়ে দেখানো হয়েছে। এবার এখানে যেটা লক্ষণীয় যে এই প্রতিটা ওঠানামার মধ্যে একটা করে পিক আছে, যেন মাউন্টেনের পিক। এটাকে আমরা অনেক সময় বলি বুম। আর যখন এটা নিচে নামতে নামতে একদম নিচে পৌঁছয় তখন সেটাকে বলা হয় ট্রাফ। তাহলে পিক এবং ট্রাফ এর মধ্যে দিয়ে একটি বাণিজ্য চক্রের ওঠানামা চলে। এই যে জায়গাটা যখন একটি নিচু জায়গা থেকে আস্তে আস্তে আমরা পিকের দিকে উঠছি, তখন অর্থনীতি ভালো পরিস্থিতির দিকে যাচ্ছে, অর্থনীতি থেকে মন্দা কেটে যাচ্ছে, অর্থনীতির প্রসার হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে, জাতীয় আয় বাড়ছে, লোকেদের মাইনে বাড়ছে, এমন হচ্ছে। আবার এই ছবিতে দেখো এই বুম থেকে যখন আস্তে আস্তে আবার সে ট্রাফিক দিকে যাচ্ছে, তখন অর্থনীতির কি হচ্ছে? সংকোচন হচ্ছে। অর্থাৎ অর্থনীতিতে আস্তে আস্তে উৎপাদন কমে যাচ্ছে, লোকের আয় কমে যাচ্ছে, কর্মসংস্থান হারাচ্ছে লোকে। এই কিছুদিন আগে করোনা অতিমারির সময় এমন ধরনের পরিস্থিতি ঘটেছে। তাহলে এই জায়গাটাকে আমরা কি বলি? সংকোচন, অর্থাৎ অর্থনীতি সংকুচিত হচ্ছে। আবার যখন আমরা কোনো ট্রাফ থেকে বুমের দিকে যাই, পিকের দিকে যাই, তখন কিন্তু অর্থনীতিতে কি ঘটে? প্রসারণ। তাহলে এইভাবেই অর্থনীতিতে সংকোচন এবং প্রসারণ ঘটতে থাকে। এখন এই যে জায়গাটাতে রিয়েল জিডিপিটা কন্টিনিউয়াসলি তার ট্রেন্ড লাইনের থেকে উপরে থাকে, অর্থাৎ রিয়েল জিডিপির যা গড় থাকার কথা, ট্রেন্ড মানে গড়, যা গড় থাকার কথা তার থেকে যখন অ্যাকচুয়ালটা বেশি থাকে, এই যে লাল রঙের ডট 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 জায়গাটা দিয়ে দেখানো হয়েছে, এই জায়গাটাতে সবসময় কি হবে? অর্থনীতিতে একটা অতিরিক্ত চাহিদার সমস্যা থাকবে। তার ফলস্বরূপ কি হবে? অর্থনীতিতে সবসময় একটা মুদ্রাস্ফীতির সমস্যা দেখা দেবে। আবার উল্টো দিকে যখন এই যে ব্লু একটু হালকা গ্রিন কালারের যে জায়গাটা দেখানো হয়েছে, এখানেতে সবসময় গড় রেখাটার তুলনায় অ্যাকচুয়াল যে লাইন সেটা একটু নিচের দিকে আছে। অর্থাৎ এখানে সবসময় এই চাহিদার তুলনায় যোগান একটু তুলনামূলকভাবে কম। তো তার ফলে যে ঘটনাটা ঘটে, এই জায়গাটাতে সবসময় একটা বেকারত্বের সমস্যা আমরা লক্ষ্য করি। তাহলে এই যে বাণিজ্য চক্রটা আঁকা হয়েছে, বাণিজ্য চক্রতে দেখো আপস অ্যান্ড ডাউনস আছে। এখানেতে রিয়েল জিডিপি মুভমেন্ট দেখানো আছে, গ্রোথ এর বিষয়টা বলা হয়েছে, মুদ্রাস্ফীতি ছবিতে দেখানো হয়েছে, এবং একই সাথে বেকারত্ব ছবিতে দেখানো হয়েছে। যে কোনো দেশের অর্থনীতিতে এই বাণিজ্য চক্র অবশ্যম্ভাবী। এই যে সংকোচন হয়, অর্থাৎ একটা পিক থেকে ক্রমশ ট্রাফের দিকে নেমে যেতে থাকে অর্থনীতি, যে সময় অর্থনীতিতে নানাভাবে অর্থনৈতিক বৃদ্ধির হার হ্রাস পায়, কর্মসংস্থান লোকে হারাতে থাকে, লোকের আয় কমে, এইটা যদি প্রায় 6 মাস অব্দি স্থায়ী হয়, 6 মাস, দুটো কোয়ার্টার, 6 মাস অব্দি স্থায়ী হয়, তখন আমরা তাকে বলি রিসেশন। রিসেশন। এবং এটা যদি দীর্ঘকালীন হতে থাকে, প্রলংড রিসেশন যদি থাকে, তখন আমরা সেটাকে বলি অর্থনীতিতে ডিপ্রেশন হয়েছে। অর্থনৈতিক ডিপ্রেশন, যেটা 1930 সালে আমরা যদি গ্রেট ডিপ্রেশনের কথা বলি, সাম্প্রতিক সময়েও আমাদের অর্থনীতিতে ডিপ্রেশন ঘটেছে, এইটাকে আমরা তখন বলি গ্রেট ডিপ্রেশন। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের বাণিজ্য চক্রের মূল ধারণা। আমি তোমাদের বলেছিলাম যে আজকে ক্লাসের একদম শেষে, ক্লাস প্রায় শেষের পথে, সেখানেতে আমি বলবো যে এই অধ্যায় থেকে আমরা কি কি ধরনের সম্ভাব্য প্রশ্নাবলী আলোচনা করতে পারি। তার মধ্যে প্রথমটা হচ্ছে মিতব্যয়িতার ধাঁধা কি। খেয়াল করো, আমি প্রথমেই এটা আলোচনা করেছি। ব্যক্তিগত অর্থনীতি এবং সমষ্টিগত অর্থনীতির মধ্যে পার্থক্য করো। স্টক এবং প্রবাহবাচক ধারণার মধ্যে পার্থক্য করো। অর্থনৈতিক প্রসার কাকে বলে, কোন দেশের অর্থনৈতিক প্রসার কি কি কারণে ঘটতে পারে আমরা আলোচনা করেছি। উৎপাদন সম্ভাবনা রেখা কি, এটি ঋণাত্মক ঢাল বিশিষ্ট হয় কেন, তোমায় জিজ্ঞেস করা হয়েছে। কোন উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরে অথবা বাইরের কোনো বিন্দু কোন অর্থনৈতিক পরিস্থিতিকে নির্দেশ করে। আমরা একটু আগে আলোচনা করছিলাম, ভেতরের বিন্দু বলে সেখানে বেকারত্বের সমস্যা আছে, বাইরের বিন্দু হলে সেই ধরনের উৎপাদন বাস্তবিকভাবে সম্ভবই নয়। কখন উৎপাদন সম্ভাবনা রেখা বাইরের দিকে স্থান পরিবর্তন করে? যখন অর্থনীতিতে অর্থনৈতিক প্রসার ঘটে, তখনই একমাত্র উৎপাদন সম্ভাবনা রেখাটা বাইরের দিকে শিফট করে, স্থান পরিবর্তন করে। ক্লিয়ার? এরপরে প্রশ্ন আছে মুদ্রাস্ফীতি কি, মুদ্রাস্ফীতি কাকে বলে।
মুদ্রাস্ফীতি ঘটার যে কোনো দুটো কারণ এখানে উল্লেখ করতে বলা হয়েছে, যে কোনো দুটো কারণ মুদ্রাস্ফীতি ঘটার। আমি তিনটে কারণ উল্লেখ করেছি, চাহিদা বৃদ্ধিজনিত, উপকরণের দাম বৃদ্ধিজনিত, আরেকটা হচ্ছে প্রত্যাশাজনিত। তুমি এখানে উত্তরে যে কোনো দুটো বলতে পারো, চাহিদা বৃদ্ধিজনিত এবং উপকরণের দাম বৃদ্ধিজনিত। মনে রাখতে হবে উপকরণের দাম বাড়ছে কিন্তু উপকরণের উৎপাদনশীলতার পরিবর্তন ঘটছে। উৎপাদনশীলতার পরিবর্তন ঘটে দাম বাড়লে ব্যাপারটাই অসুবিধা নেই, কিন্তু উৎপাদনশীলতা পরিবর্তিত না হয়ে দাম বাড়লে সমস্যা। এরপরে প্রশ্ন আছে শ্রমশক্তি অংশগ্রহণের হার বলতে কি বোঝো? আমরা বেকারত্বের ধারণার মধ্যে ব্যাপারটা ব্যাখ্যা করেছি। ফিলিপসের সম্পর্কটি কি এটাও আমরা ব্যাখ্যা করেছি। ডিটেলে আমরা আসবো যখন এই বেকারত্বের বিষয়টি আমরা পাঠ করবো।